আমরা প্রথম পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলার পর পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরও কিভাবে ইরান দমে না গিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি স্বার্থের ওপর একযোগে ভয়াবহ ও প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে, যার ফলে একটি সাধারণ সামরিক অভিযান একটি বিশাল ও দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধের রূপ ধারণ করেছে। এখন এই দ্বিতীয় পর্বে আমরা এই যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত দিকগুলো, দীর্ঘস্থায়ী শক্তির ক্ষয় বা ওয়ার অফ অ্যাট্রিশনের ভয়াবহ অর্থনৈতিক হিসাব নিকাশ এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর নেপথ্য ভূমিকা নিয়ে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। তবে এই গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ ও যুদ্ধের আদ্যপান্ত বিস্তারিত জানার আগে আপনাদের বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে ইসলামী ইতিহাস, সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি এবং জীবন ঘনিষ্ঠ এমন আরও বস্তুনিষ্ঠ, নির্ভুল, তথ্যবহুল ও প্রামাণিক আলোচনার জন্য আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.umakonth.com এবং সব সময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষক ও সমর বিশেষজ্ঞদের গভীর পর্যবেক্ষণে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে যে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আকস্মিক হামলায় ইরানকে প্রথম দিকে অনেকটাই দিশেহারা ও অপ্রস্তুত মনে হয়েছিল, কারণ এই অতর্কিত হামলায় আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের অনেক শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতা ইতোমধ্যেই মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং ইরানের 1000-এরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে অত্যন্ত ভয়াবহ মাত্রায় আঘাত হানা হয়েছে। এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানোর জন্য মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনী মূলত তাদের অত্যাধুনিক টমাহক ক্রুজ মিসাইল, হাইমার্স রকেট সিস্টেম এবং আধুনিক ড্রোনের মতো অত্যন্ত বিধ্বংসী অস্ত্রশস্ত্রের এক নিখুঁত সমন্বয় ব্যবহার করছে। অন্যদিকে নিজেদের আকাশসীমা ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্য ইরানও বসে নেই, বরং তারা আত্মরক্ষায় মরিয়া হয়ে ব্যবহার করছে তাদের নিজস্ব ও বন্ধু রাষ্ট্রগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে প্যাট্রিয়ট থার্ড, SM-2 এবং SM-6 মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো প্রযুক্তি এবং সেই সাথে বিপুল পরিমাণ মার্কিন ড্রোনের অত্যাধুনিক ইরানি কপি, যা মূলত বিখ্যাত শাহেদ ড্রোনের আদলে অত্যন্ত নিখুঁত ও স্বল্প খরচে তৈরি করা হয়েছে। গাজা ও লেবাননে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা একটানা অসম যুদ্ধের দীর্ঘ ও তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান সামরিকভাবে আগে থেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে যদি কোনো কারণে ইসরায়েল ও আমেরিকার সাথে তাদের সরাসরি সামরিক যুদ্ধ শুরু হয়, তবে প্রতিপক্ষ যে কোনো মূল্যে এবং যে কোনো উপায়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে সম্পূর্ণ ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালাবে। তাই ইরানও আগে থেকেই ঠিক সেভাবেই তাদের সামরিক ও কৌশলগত প্রস্তুতি ব্যাপকভাবে গ্রহণ করে রেখেছিল। আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনের শেষ ও আবেগঘন ভাষণেও দেশের আপামর জনগণকে উদ্দেশ্য করে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন যে তার শরীর বার্ধক্যের ভারে দুর্বল হয়ে পড়েছে এবং তার কাছে এখন আত্মমর্যাদা ও সম্মান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাই তিনি যে নিজের দেওয়া সেই সম্মান ও মর্যাদা নিয়ে বীরের মতো মৃত্যুর মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত, তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় গোটা বিশ্বকে জানিয়েছিলেন। খামেনিকে হত্যা করে ইরানকে সম্পূর্ণ নেতৃত্বশূন্য ও রাজনৈতিকভাবে দুর্বল করার যে বিশাল ও সুকৌশলী ফাঁদ যুক্তরাষ্ট্র পেতেছিল, তা মূলত স্বাধীনতাকামী ইরানিদের মানসিকভাবে ভেঙে দেওয়ার বদলে তাদের মরুভূমি রক্ষার ইস্পাত কঠিন শপথে আরও বেশি ঐক্যবদ্ধ করার একটি অত্যন্ত শক্তিশালী কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক যুদ্ধক্ষেত্রে আমরা যদি ইরানের কৌশল বিশ্লেষণ করি, তবে দেখতে পাব যে ইরান প্রথম 2 দিন মূলত তাদের পুরনো মজুত করা সাধারণ মিসাইল এবং অত্যন্ত সস্তা শাহেদ ড্রোনগুলো ব্যবহার করেছে শত্রুর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা যাচাই করার জন্য। কিন্তু যুদ্ধের 3য় দিনে তারা তাদের বিশাল সামরিক ভাণ্ডারে অতি সযত্নে লুকিয়ে রাখা ভয়াবহ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইলের প্রলয়ঙ্কারী প্রদর্শন শুরু করে সারা বিশ্বের সমর বিশারদদের রীতিমতো চমকে দেয়। এই চরম পর্যায়ে এসে ইরানের প্রাথমিক সামরিক লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তিশালী রাডার স্টেশন, অ্যাডভান্সড কমান্ড সেন্টার
এবং শত্রুর এয়ার ডিফেন্স মিসাইলের বিশাল মজুদ আক্রমণ করে সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়া একটি স্যাটেলাইট ও ড্রোন ভিডিও ফুটেজে অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে যে আকাশ থেকে প্রবল বেগে ধেয়ে আসা ইরানের ছোড়া মাত্র একটি সাধারণ মিসাইলকে আকাশে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের 11টি অত্যাধুনিক ও অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল একসাথে ছুটতে হয়েছে। এই গাণিতিক হিসাবটি আমেরিকা ও ইসরায়েলের সামরিক অর্থনীতির জন্য এক বিশাল ও ভয়াবহ অশনি সংকেত, কারণ এই 11টি মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের সম্মিলিত দাম প্রায় 20 থেকে 100 মিলিয়ন ডলারের মতো। অথচ ইরানের যে সাধারণ প্রযুক্তির মিসাইলটি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে তার উৎপাদন মূল্য মাত্র 2 থেকে 10 মিলিয়ন ডলার, আর শাহেদ ড্রোনের উৎপাদন খরচ তো এর তুলনায় আরও অনেক অনেক কম, যা মাত্র $30,000 কাছাকাছি। সামরিক পরিভাষায় এই অসম অর্থনৈতিক লড়াইকে মূলত বলা হয় একটি ভয়াবহ ওয়ার অফ অ্যাট্রিশন বা দীর্ঘস্থায়ী শক্তির ক্ষয় করার এক অভিনব অর্থনৈতিক যুদ্ধ। এভাবে পাল্লা দিয়ে যদি টানা কয়েকদিন চলতে থাকে তবে সামরিক বিশ্লেষকদের মতে মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরো মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকা ও ইসরায়েলের এয়ার ডিফেন্স মিসাইলের সম্পূর্ণ মজুদ একেবারেই ফুরিয়ে যাওয়ার এক প্রবল ও বাস্তব আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের সুবিশাল ও দুর্গম পাহাড়ি এলাকার শত শত ফুট নিচে গভীরে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ও ইস্পাতের তৈরি দুর্ভেদ্য বাংকারগুলোতে 10,000-এরও বেশি অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল অত্যন্ত সযত্নে ও প্রস্তুত অবস্থায় মজুত রয়েছে, যার সাথে রয়েছে তাদের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে আপগ্রেড করা ফাইটার জেটের এক বিশাল ও প্রশিক্ষিত সামরিক বহর। আর ঠিক এই ভয়াবহ বাস্তবতার কারণেই আমেরিকানরা এখন মরিয়া হয়ে যে কোনো উপায়ে বাকি আরব দেশগুলোকেও তাদের পক্ষে এই যুদ্ধে সরাসরি যুক্ত করার জন্য জোর কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই চেষ্টার ফলও খুব একটা সুখকর হচ্ছে না, কারণ কুয়েতিরা ইতোমধ্যেই তাদের আকাশসীমায় ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ভয়াবহ আঘাতে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও তারা শেষ পর্যন্ত নিজেদের দেশের আকাশসীমা রক্ষা করতে পারেনি, বরং 3টি অত্যন্ত দামি ও শক্তিশালী মার্কিন F-15 ফাইটার প্লেন উড্ডয়নের আগেই রানওয়েতেই মিসাইলের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং অত্যন্ত ভাগ্যক্রমে পাইলটরা কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন। এই অনভিজ্ঞ ও সামরিকভাবে তুলনামূলক কাঁচা আরব দেশগুলো যদি আমেরিকান চাপে পড়ে শেষ পর্যন্ত এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়, তবে তাদের ছোড়া মিসাইল যে লক্ষ্যভ্রষ্ট হয়ে তেহরানের বদলে খোদ ইসরায়েলের তেল আবিবে গিয়ে আঘাত হানবে না, তার কোনো নিশ্চয়তাই সামরিক বিশ্লেষকরা এই মুহূর্তে দিতে পারছেন না। তবে ইরানিরা ইতিহাসগতভাবেই খুব ভালো করেই জানে যে তাদের বর্তমান প্রতিপক্ষ কতটা ভয়ানক, ধূর্ত এবং সামরিকভাবে বিশ্বমঞ্চে কতটা শক্তিশালী। এটি মূলত তাদের জন্য কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং এটি তাদের জাতীয় অস্তিত্ব, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার এক মরণোপণ টিকে থাকার ঐতিহাসিক লড়াই। কয়েক হাজার বছর ধরে টিকে থাকায় অত্যন্ত সুপ্রাচীন পারস্য সভ্যতা এমন বহু শক্তিশালী ও দুর্ধর্ষ প্রতিপক্ষের সরাসরি মোকাবেলা করেই আজ পর্যন্ত পৃথিবীর বুকে অত্যন্ত দম্ভের সাথে মাথা উঁচু করে টিকে আছে। তারা কোনোভাবেই দুর্বল, সহজেই আত্মসমর্পণকারী বা ভীরু কোনো জাতি নয়, বরং পার্সিয়ানরা ঐতিহাসিকভাবেই অত্যন্ত পরাক্রমশালী, অদম্য ও গর্বিত এক জাতি। তবে বর্তমান যুদ্ধ প্রেক্ষাপটে তাদের জন্য সবচেয়ে বড়, মারাত্মক ও নীরব সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের ভেতরে এবং রাষ্ট্রীয় কাঠামোর চারপাশে অত্যন্ত গোপনে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, মোসাদের গুপ্তচর। এই আন্তর্জাতিক ও সুদক্ষ গুপ্তচররা ইরানের ভেতরে এতটাই গভীরভাবে সক্রিয় ও শিকড় গেড়েছে যে তারা প্রতিনিয়ত ইরানের সব লুকানো সামরিক অবস্থান, শীর্ষ নেতাদের ভিআইপি মুভমেন্ট এবং সামরিক বাহিনীর গোপন পরিকল্পনা মুহূর্তের মধ্যেই অত্যন্ত নিখুঁতভাবে ইসরায়েলের কাছে ফাঁস করে দিচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সাম্প্রতিক বেঁচে যাওয়ার ঘটনাটি এই মারাত্মক গোয়েন্দা ব্যর্থতার একটি বিশাল বড় প্রমাণ। তার সুরক্ষিত বাসভবনে ইসরায়েলি বিমান হামলার পর ইরানি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তিনি এই হামলায় নিহত হয়েছেন, কিন্তু অবাক করা বিষয় হল পরদিন তার এক ঘনিষ্ঠ সহকারী
নিজের পরিচয় সম্পূর্ণ লুকিয়ে তুরস্কের আন্তর্জাতিক মিডিয়াকে অত্যন্ত গোপনীয়তার সাথে জানান যে তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে আছেন। মোসাদ মূলত আহমাদি নেজাদের ব্যক্তিগত দেহরক্ষীদের অবস্থান ডিজিটালভাবে ট্র্যাক করেই এই নিখুঁত ও প্রাণঘাতী হামলাটি চালিয়েছিল। বর্তমান পরিস্থিতির এই ভয়াবহতা দেখে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারাও এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে খামেনিকে সফলভাবে হত্যার পর তারা যেমনটি কল্পনার জগতে ভেবেছিলেন যে খুব সহজেই ইরানে একটি মার্কিন আজ্ঞাবহ পুতুল সরকার বসে যাবে, তেমনটি এত খুব শীঘ্রই বাস্তবে রূপ নিচ্ছে না। এই রক্তক্ষয়ী যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে এবং বেশ কয়েকজন মার্কিন সেনা ইতোমধ্যেই যেভাবে নিহত হয়েছেন, যা স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় ভবিষ্যতেও হয়তো আরও বাড়বে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এই যুদ্ধের মাত্রা আরও জটিল ও বহুমাত্রিক হয়েছে, কারণ বিশ্ব পরাশক্তি চীন এই যুদ্ধের সম্পূর্ণ নেপথ্যে থেকে সরাসরি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার নিখুঁত টার্গেটিং স্যাটেলাইট ডেটা সরবরাহ করছে বলে পশ্চিমা গোয়েন্দাদের জোরালো দাবি উঠেছে। ভৌগোলিকভাবে চীন থেকে সরাসরি ইরান পর্যন্ত একটি অত্যন্ত সুরক্ষিত ও অবিচ্ছিন্ন রেললাইন রয়েছে এবং ইরান থেকে উত্তরের কাস্পিয়ান সাগর পেরোলেই ওপারে বিশ্বের আর এক পরাশক্তি রাশিয়ার অত্যন্ত শক্ত অবস্থান রয়েছে। এই বিশাল সংঘাত যদি শেষ পর্যন্ত দীর্ঘায়িত হয়ে ইউক্রেন যুদ্ধের মতো একটি আন্তর্জাতিক প্রক্সি ওয়ারের রূপ নেয়, তবে সাপ্লাই রুট বা নিরবচ্ছিন্ন সামরিক রসদ সরবরাহের পথ নিয়ে অন্তত ইরানের কোনো বড় ধরনের লজিস্টিক সমস্যা হবে না। এখন বিশ্ববাসীর সামনে দেখার মূল ও চূড়ান্ত বিষয় হল এই দীর্ঘস্থায়ী স্নায়ু ও পেশিশক্তির যুদ্ধে আগে কার দম ফুরিয়ে যায়, ঐতিহ্যবাহী পার্সিয়ানদের, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আমেরিকানদের, নাকি গোয়েন্দা শক্তিতে বলিয়ান ইসরায়েলিদের। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির উত্থান পতন, যুদ্ধ বিগ্রহ এবং অহংকারী শক্তিগুলোর করুণ পরিণতি সম্পর্কে বারবার সতর্ক করেছেন এবং এই কঠিন ও বিপদসংকুল পরিস্থিতিতে মুমিনদের সর্বদা ধৈর্য ধারণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে অত্যন্ত সুন্দরভাবে ইরশাদ করেন, আর আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানামাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। যুদ্ধের এই চরম ভয়াবহতা, ধ্বংসলীলা এবং জানমালের ব্যাপক ও অপূরণীয় ক্ষয়ক্ষতি মূলত পৃথিবীতে মানুষের সীমাহীন অহংকার, আধিপত্য বিস্তার ও ক্ষমতার মোহেরই এক অনিবার্য ও করুণ পরিণতি। কারণ যখন কোনো পরাশক্তি দম্ভ ভরে পৃথিবীতে সীমা লঙ্ঘন ও বিপর্যয় সৃষ্টি করে, তখন মহান আল্লাহর অমোঘ বিধানে তাদের চূড়ান্ত পতনও একসময় অনিবার্য হয়ে ওঠে। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। সহিহ মুসলিম 2664, যা এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহকে সামরিক ও ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার শিক্ষা দেয়। খামেনির আকস্মিক মৃত্যুর পর এখন বিশাল ইরানের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কার হাতে যাবে তা নিয়েও একটি বড় ধরনের রাজনৈতিক অস্পষ্টতা ও সংকট তৈরি হয়েছে। যদি কোনো অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে দেশটি পরিচালিত হতে থাকে, তবে তাদের নিজেদের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য তীব্র অন্তর্দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হতে পারে, যা সমগ্র ইরানকে অচিরেই এক ভয়াবহ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবে। আর যদি রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মতো শক্তিশালী বাহিনী অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা পুরো দেশে বিভিন্ন ছোট ছোট সশস্ত্র মিলিশিয়া গ্রুপ তৈরি করবে এবং এই ভয়াবহ গৃহযুদ্ধের লেলিহান আগুন শুধু ইরানের ভৌগোলিক সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দাবানলের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিবেশী দেশগুলোতেও প্রবলভাবে ছড়িয়ে পড়বে। তখন যে আঞ্চলিক শান্তির বুলি আউড়ে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইরানে মার্কিন হামলায় প্রচ্ছন্ন সমর্থন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত শান্তি তাদের নিজেদের দেশ থেকেও বহু দূর পালিয়ে যাবে এবং খোদ দখলদার ইসরায়েলও শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে না। হে পরম করুণাময় আল্লাহ, আপনি দুর্বল ও মজলুম মুসলিম উম্মাহকে পরাশক্তিদের সব ধরনের সীমাহীন জুলুম, ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ ফিতনা থেকে সম্পূর্ণ হেফাজত করুন এবং পৃথিবীতে সত্য, ইনসাফ
ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। ইসলামী দৃষ্টিকোণ থেকে ইতিহাস এবং সমসাময়িক বিশ্বের এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ আলোচনা পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই সর্বদা যুক্ত থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।